ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজকে আমরা পত্রিকার ফুটেজে দেখেছি ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র চিহ্নিত করে পত্রিকায় লেখা হয়েছে ছাত্রলীগ যুবলীগ, পুলিশের হাতে ইউনিফর্ম করা পুলিশ, জাজ্জল্যমান প্রমাণ, তাদের গ্রেফতার করছেন না। সিনার প্রত্যেকটা হাউস দখল হইয়া যাইত, কথা সত্য। কাওয়াও কইছে না গণভবন দখল হইয়া যাইত। কেরে কাওয়া ক্ষমতা ছাড়া হবু, এটা যদি গণহত্যার সাফাই হয় তাইলে 1971 25 মার্চ পাকিস্তানি সেনারা কি অপরাধ করেছিল, টিক্কা খান ইয়াহিয়া খান কি অপরাধ করেছিল? এই ক্ষমতা কোনো মতে ঠেকা দেওয়ার জন্য আগে আসছিল মাত্র 11 জন জেনারেল। তাদের আমাদের চিনা রাখা দরকার না, কারণ হাসিনা কইছিল না, তার বইয়ের মধ্যে লিখেছিল না যে এই যে সেনাবাহিনী বিজিবি পুলিশ তাদের পরিবার এই দেশে থাকে। দর্শক, এই মাত্র খবর। দর্শক, এবার ওবায়দুল কাদেরের সামনে জনগণে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে এবং ওবায়দুল কাদের রেগে গিয়ে সেখান থেকে উঠে গিয়েছে। দর্শক, এরপর ওবায়দুল কাদেরের সাথে কি হয়েছে আপনারা বিস্তারিত দেখলে বুঝতে পারবেন। ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও স্কিপ করবেন না এবং এমন নিউজ ল্যাব দেখতে যারা ভালোবাসেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দর্শক শ্রোতা, তার কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসি। ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সকাল 11টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে মতবিনিময়ের উদ্যোগ নেয় আওয়ামী লীগ। তবে অভিযোগ উঠেছে মতবিনিময়ের জন্য সাবেক ছাত্র নেতাদের ডেকে কথা বলতে দেওয়া হয়নি। এই নিয়েই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। মানুষগুলোকে এটা আমাদের জানতে হবে, এদের চরিত্র উদ্ঘাটন করতে হবে, তাহলে আজকে তাদের উত্তরসূরিরা বাংলাদেশে যে নষ্ট রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতি প্রবর্তন করেছিল তার ব্যাকগ্রাউন্ড মানবিকতার সব ভুলে যেতে হবে। আর ওই পশু শক্তি যদি আরো প্রশ্রয় পায় তাহলে আমাদের সবাইকে সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে। নাশকতার জন্য 10,000 20,000 গ্রেফতার করেছেন, 2.5 লক্ষ বলে আসামি সম্ভবত শুধু ঢাকা শহরে। হত্যা মামলায় কয়জনকে গ্রেফতার করেছেন? আজকে আমরা পত্রিকার ফুটেজে দেখেছি ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র চিহ্নিত করে পত্রিকায় লেখা হয়েছে ছাত্রলীগ যুবলীগ, পুলিশের হাতে ইউনিফর্ম করা পুলিশ, জাজ্জল্যমান প্রমাণ, তাদের গ্রেফতার করছেন না। নাশকতা কে করেছে কোনো ফুটেজ তো দেখি নাই, কোনো ভিন্ন মতের দলের নেতার তো নির্দেশ দেখি নাই নাশকতা করো। হতে পারে ওনারা জড়িত আছে, কিন্তু কোনো প্রমাণ নাই এখনো। প্রমাণের আগেই 1000 গ্রেফতার করে ফেলেছেন। আর যেটা জাজ্জল্যমান প্রমাণ, মানুষের জীবন সম্পদের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের প্রধানমন্ত্রী আপনি বলেন স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন। সরি, আমার কাছে মনে হয় স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন, শুধু নিজেরটা বুঝেন। না হলে এই শত শত হত্যাকারী যারা আছে, শত শত মানুষকে যারা হত্যা করেছে, আমাদের প্রায় 100 শিশু কিশোর ছাত্রকে যারা হত্যা করেছে, 100 একটু কম হতে পারে, 70-80 জন। আপনি শ্রীলঙ্কাতে 10 জন বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছিল এই রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলনে। 10 জন বিক্ষোভকারী মারা যাওয়ার পর উনি ক্ষমতা ছেড়ে চলে গেছেন। ওনারও কম দম্ভ ছিল না, কম শক্তি ছিল না, কম সেনাবাহিনী ছিল না, কম পুলিশ ছিল না। আজকে 10 জন শুধু শিশু কিশোর মারা গেছে, শিশু মারা গেছে, শিশু 9 জন আর 10 জন তো একই। এই 10 জনের প্রায় কমপক্ষে 267 জন মানুষ মারা গেছে।
আপনার পদত্যাগের দাবিতে যে সারা বাংলাদেশের মানুষ গণ আন্দোলন করছে না, এটাই তো আপনার সৌভাগ্য। সেদিকে আমাদেরকে ধাবিত করেন না। হত্যাকারীর বিচার করেন, গণরুম কেন্দ্রিক টর্চার সেলের অবসান ঘটান। বিশ্ববিদ্যালয় সত্যিকারের অভিভাবক দায়িত্ব পালন করতে পারে। নীল দলেও ভালো শিক্ষক আছে, ভালো মানুষ আছে, তাদেরকে উপাচার্য নিয়োগ দেন। আজকে যে সমস্ত মন্ত্রীদের কথা বলা হয়েছে, আমরা দম্ভ দেখেছি, গুলি বর্ষণের কথা পর্যন্ত শুনেছি। একজন মন্ত্রী নাকি বলেছে, আপনারা চেক করবেন যে তাদের কাছে নাকি এত গুলি আছে, প্রতি সেকেন্ড একটা করে গুলি করলেও 5 বছর শেষ হবে না। এদেরকে আপনি বিচার না করতে পারেন, এদেরকে মন্ত্রিসভা থেকে বাদ দেন। মানুষের বুকের ক্ষত দূর করেন, ক্রোধ দূর করেন, সব ঠিক হয়ে যাবে। মানুষকে আরো উত্তেজিত করে, মানুষকে আরো ক্ষত বাড়িয়ে আপনারা কিভাবে চান যে সব কিছু সবাই ভুলে যাবে? সব কিছুই যদি আমরা ভুলে যাই, তাহলে তো আমরা মুক্তিযুদ্ধ করতাম না, তাহলে তো আমরা 90-এর আন্দোলন করতাম না। আমি একটু লিগাল ইস্যুতে কথা বলি। আজকে আপনারা দেখেছেন ডাকসুর একজন নির্বাচিত প্রতিনিধি, ভুয়া ভোটে নির্বাচিত না, ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে নির্বাচিত সভাপতি, সাবেক সভাপতি নুরুল হক নুরকে কিভাবে টর্চার করা হয়েছে রিমান্ডে। এই ধরনের টর্চার বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 35-এর সুস্পষ্ট লঙ্ঘন। রিমান্ডে নুরুল হক নাহিদকে যে অত্যাচার করা হয়েছে, তার সারা গায়ে আমরা যে আঘাতের চিহ্ন দেখেছি, এগুলি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আজকে রিমান্ডে নূরকে এইভাবে মারার পর আবার রিমান্ড দেয় আদালত। এটা কোন আদালত? আমি আইনের শিক্ষক, এটা কোন আদালত? সুপ্রিম কোর্টের কাছে আমার আহ্বান, প্রধান বিচারপতি আপনার কাছে আমার আহ্বান, এই যে সুপ্রিম কোর্টের নির্দেশনা রয়েছে রিমান্ডের ক্ষেত্রে, এই নির্দেশনা লঙ্ঘন করে নিম্ন আদালত কিভাবে আবার তাদেরকে রিমান্ডের আদেশ দিচ্ছে? আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করছে। যেই বিরোধী দলের ভিন্ন মতের যে মানুষই যায়, তাকে রিমান্ডে দিয়ে দেয়। রিমান্ড দেওয়া কি বাংলাদেশের সাংবিধানিক আইনে পরিণত হয়েছে? রিমান্ডে দিতে হবে? নিম্ন আদালত কেন কাজ করতে পারছে না? নিম্ন আদালতের উপর আইন মন্ত্রণালয়ের একচ্ছত্র আধিপত্য কায়েম করা হচ্ছে লাস্ট রুলসের মাধ্যমে। আমি উচ্চ আদালতের কাছে প্রার্থনা করব, আপনারা স্বতঃপ্রণোদিতভাবে অনেক ব্যবস্থা নিতে পারেন। গণস্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসাধীন অবস্থায় জোর করে কেন সমন্বয়ককে তুলে নেওয়া হয়েছে? এডিবির বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমরা আপনাদের দিকে তাকিয়ে থাকি, আপনারা সংবিধানের রক্ষক, আমাদের লাস্ট রিজোর্ট। আপনাদের কাছে আপিল করছি, সুস্পষ্টভাবে সংবিধানের যে লঙ্ঘন হচ্ছে, 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার কথা। ডিবি যদি নিরাপত্তার হেফাজতেও নিয়ে থাকে, আদালতে হাজির হয়ে আদালতের নির্দেশনা দেওয়ার কথা। চোখের সামনে সংবিধান লঙ্ঘন করছে, আর্টিকেল 33 লঙ্ঘন করছে, আর্টিকেল 35 লঙ্ঘন করছে। হাসিনার তত্ত্বের তাউস দখল হইয়া যাইত, কথা সত্য। কাওয়াও কইছে না গণভবন দখল হইয়া যাইত। কেরে কাওয়া, ক্ষমতা ছাড়া হবু এটা যদি গণহত্যার সাফাই হয়, তাইলে 1971-এর 25শে মার্চ পাকিস্তানি সেনারা কি অপরাধ করেছিল? টিক্কা খান, ইয়াহিয়া খান কি অপরাধ করেছিল? এই ক্ষমতা কোনো মতে ঠেকা দেওয়ার জন্য আগে আসছিল মাত্র 11 জন জেনারেল। তাদের আমাদের চিনা রাখা দরকার না, কারণ হাসিনা কইছিল না, তার বইয়ের মধ্যে লিখেছিল না যে এই যে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, তাদের পরিবার এই দেশে থাকে। তো আমরা একটু চিনে রাখি, হাসিনার প্লেবুক নিয়ে আমরা খেলি। আপনাদের আগে একটা কথা কইয়া নি, হাতে যতদিন বন্দুক আর কমান্ডে সেনা আছে, ততদিন তোমাদের দাম। তারপরে কেউ কালো তোমাদের এইবার তোমাদের তুলিব ফেনা, দেখি কোথাও পাওয়া এততে না। দুনিয়ায় কোনো শুল্টির মধ্যে হান্দায় রক্ষা পাবে না। হাসিনা ক্ষমতায় থাকুক চাই না থাকুক। আসেন আমরা ক্ষণিকের পুত্রগুলারে দেখে নিই, চিনে রাখি আজকের দিনে টিক্কা খান জাউরা কারা ছিল। সেনাবাহিনী তার যতখানি প্রেস্টিজ হারাইছে, গালি খাইছে, ঘৃণা অর্জন করছে, তা এই কয়টার জন্য। যদি শান্তি মিশন জয় বাংলা হয়ে যায়, তাহলে এই কয়টার জন্যই হবে। এই কয়টার টাকা পয়সা পাবে, বাড়ি গাড়ি পাবে, হয়তো চিন্তা ছিল ভবিষ্যতে এই মন্ত্রী এমপি হবে। কিন্তু সেনাবাহিনীকে যে পাবলিক সোনাবাহিনী ডাকা শুরু করেছে, নোটের পোলা বলতেছে, এটা কোনোদিন বুঝতে পারবেন না। আজ থেকে 10 বছর আগে কল্পনা করতে পারে নাই যে সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষ মুখ ছুটে গালি দিবে। ভাবছেন? ভাবেন নাই। আপনাদের বাজেট নিয়ে কথা বলবে, ভাবিছেন? ভাবেন নাই। রিটায়ার করার পরে আপনি আর্মিতে কাজ করেছেন, এটা বলতে পারবেন না। যাই হোক, জাউরাদের দেখি। জেনারেল ওয়াকারুজ্জামান, ওগুলা হাসিনার আত্মীয় আর্মিসি। ওগুলা আর্মিসি খবর পারে না, কারণ শুনেছি, আমি সত্য মিথ্যা জানি না, যে হার্টের কোনো সমস্যা থাকলে নাকি আর্মিসি পাওয়া যায় না। তো ওর নাকি হার্টের সমস্যা আছে, মানে ওর নাকি হার্টের মধ্যে কি কি লাগানো হয়েছে আর কি। আচ্ছা, 2 নাম্বার লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, কোয়ার্টার মাস্টার জেনারেল। আর 3 নাম্বার জাউরা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, চিফ অফ জেনারেল স্টাফ, সিজিএস বলে। এই যে ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ, কমান্ডার 46 ব্রিগেড। এই হচ্ছে ওই কইছিল না নির্মূল কর্ম, ওই যে ওই হারামজাদা। এটা যে ব্রিগেডিয়ার জেনারেল SM জাকারিয়া হোসেন, এটা কমান্ডার 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেড। এরই লোকজন করেছিল ওই যে এখানে একটা লাগানো, ওই যে বিদ্যুৎ চমকের লাগানো, এটা হলো ওট পোলাবান। ব্রিগেডিয়ার জেনারেল নাজিম, ডিরেক্টর মিলিটারি অপারেশনস। মেজর জেনারেল মোস্তাসিনুল বাকি, গ্রুপ কমান্ডার, বাংলাদেশ আর্মি এভিয়েশন গ্রুপ। এই যে সমস্ত ইয়েগুলো উড়েছিল না, ওই যে ড্রোন ফ্রোন উড়েছিল না, এই হারামজাদা তুলেছিল। এটা হচ্ছে মেজর জেনারেল শাকিল আহমেদ, জিওসি রংপুর ক্যান্টনমেন্ট। আর এটা হচ্ছে মেজর জেনারেল খালেদ মাহমুদ, জিওসি বগুড়া ক্যান্টনমেন্ট। হারামজাদা তুই আর জায়গা পেশ নাই, আমার বাড়ি যে বসিস তুই। হ্যাঁ,
উঠি যে সান্দাসু 10 নাম্বার মেজর জেনারেল শেখ সারোয়ার হাসান জিওসি কক্সবাজার ক্যান্টনমেন্ট, 11 নাম্বার ব্রিগেডিয়ার জেনারেল খালেদ কামাল অপারেশন কমান্ডার পিজিআর। পাশার চামড়া তুলে নেওয়া হবে তোমাদের নোটের পোলারা, যদি সৈনিকেরা ধরে থাপড়ায় তাহলে আমরা ছেড়ে দিব। যাই হোক, কয়ে রাখলাম যে কাগেরে কাগেরে ধরা হবে সেটা আমরা লিস্টি করে রাখছি, দুনিয়াত কোথাও জায়গা হবে না। আর বাংলাদেশে তো হাসিনা চিরজীবন থাকবে না। হাসিনা জয় বাংলা হইলে তোমাদের কি অবস্থা হয় দেখবে। এবার আসেন নতুন খেলা শুরু হয়েছে সেটা দেখি। ভারত তার এ টিমকে পতনের হাত থেকে বাঁচানোর জন্য মাঠে নামিয়েছে তার বি টিমের সদস্যদের। মার্কা মারা ভারতীয় দালালদের নেতৃত্বে একটা তথাকথিত গণশুনানি কমিশন গঠন করা হয়েছে সারা দেশে চলমান হিংসাত্মক ঘটনাবলী তদন্ত করার জন্য। এর সভাপতি হলো বিচারপতি মতিন আর সহসভাপতি সুলতানা কামাল, দুটোই মার্কা মারা। আপনারা সুলতানা কামালরে চেনেন কিন্তু মতিনের চেনেন না। আসেন মতিন আসলে কে এটা আমরা একটু খুঁজে দেখি। আপনি যদি এই দুইটার অতীত একটু ঘাটেন তাহলে পরিষ্কার হবে যে এই কমিশনের উদ্দেশ্য হলো হাজার হাজার ছাত্রদের হত্যা, জখম, নির্যাতন, জেল জুলুম, লাশ চুরি, কারফিউ দিয়া যে ইন্টারনেট বন্ধ করে তার আড়ালে খুনি হাসিনা যে মানবতা বিরোধী অপরাধ করেছে, স্নাইপার দিয়া মারিছে, তার থেকে তার দায় মুক্তি দেওয়া, কোন আন্তর্জাতিক তদন্ত বা জাতিসংঘের অধীনে তদন্তের সম্ভাবনা নস্যাৎ করে দেওয়া, একই সাথে একটা তদন্ত খেলা চালু করে আমাদের চলমান আন্দোলন থেকে জনগণের দৃষ্টি সরায় দেওয়া। হাসিনার এটা প্ল্যান। আপনি দেখবেন হাসিনা নিজেই তার মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত দুদক লাগায় দেয়, তারপরে দুদক এসে কয় ঠিক আছে কোনো সমস্যা নাই, বুঝেছেন? সবগুলো করেছে। এই যে ইয়ে আছে না, এই যে মাদারসোদ আলী, মোদাসের আলী আছে না, ওর পিছেও কিন্তু লাগাইছিল দুদক, তারপরে কইছে ক্লিন, বুঝছাও? এই যে বিচারপতি মতিন কে, এই যে সেই কুলাঙ্গার যে বাংলাদেশের জাতীয়তাবাদের অন্যতম প্রধান প্রতীক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানকে ভিত্তিহীন মামলায় আইনে যে সর্বোচ্চ সাজার বিধান আছে না, তার চেয়ে অধিক সাজা প্রদান করছিল। 2010 সালের আগস্ট মাসে আপিল বিভাগ 3 দিন ধরে মাহমুদুর রহমানের বিরুদ্ধে একটা আদালত অবমাননার অভিযোগের শুনানি করে। আদালতের যে বেঞ্চে শুনানি হয় তার 2 নম্বর বিচারক ছিল মতিন। এর মধ্যে সবগুলো আছে কিন্তু, ওই যে খাইরুল আছে না হারামজাদা, আর আছে না ওই যে আমাদের সিনহা, ও করেছিল, সব কয়টা মার্কা মারাগুলো ছিল। এই যে দেখেন, এই যে রায় ট্রান্সক্রিপ্ট, হ্যাঁ, এই যে মতিনের নাম প্রথম পাতায়, প্রধান বিচারপতি পরে শুনানির সময় মতিনের আচরণ সম্পর্কে মাহমুদুর রহমান একটা বই লিখেছিল, জেল থেকে জেলে, ওই বই থেকে আমি একটু পড়ি। হ্যাঁ, শুনানির প্রথম দিন থেকে বিচারপতি এম এ মতিন, বিচারপতি এ বি এম খাইরুল হক এবং বিচারপতি এস কে সিনহার আক্রমণাত্মক ভূমিকা লক্ষণীয় ছিল। প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মাঝে মাঝে মন্তব্য করছিলেন, বিচারপতি শাহাবু নাইম মমিনুর রহমান গম্ভীর মুখে কেবল শুনেই গেছেন। বিচারপতি এম এ মতিন গত 3 দিনে অন্তত 12 বলছেন সংবাদ সত্য না মিথ্যা এটা বিচার্য বিষয় না, সংবাদ প্রকাশ করায় আদালতের কোনো অসম্মান হয়েছে কিনা সেটাই মূল প্রশ্ন। কথা বলার অনুমতি পেয়ে স্ট্যান্ডের দিকে এগোচ্ছি আর ভাবছি সূচনাতে আদালতের মনোভাব স্পষ্ট। মাইক স্ট্যান্ডে কাগজপত্র রাখার জায়গায় আমার দলিল দস্তাবেজ ঠিক মতো রাখতেও পারিনি। দ্বিতীয় দফার আক্রমণ এলো, এবারের লক্ষ্য আমি। বিচারপতি এম এ মতিন অনেকটা ধমকের সুরে বললেন, লিখিত এফিডেভিটের বাইরে আমি কোনো কথা বলতে পারবো না। এই আঘাতের জন্য প্রস্তুত ছিলাম না, বেঞ্চ থেকে অপমানের চূড়ান্ত করা হলো আমাকে। আমি নিজেকে এই সেই মনে করি, সম্পাদক হওয়ার কি যোগ্যতা আছে আমার? আমি অ্যাপ্রেন্টিস সাংবাদিক হওয়ার জন্য কখনো পরীক্ষা দিয়েছি কিনা? আমার তুচ্ছ শিক্ষা দীক্ষা, আমি এতই অভব্য যে বিচারপতিদের নামের আগে মাননীয় লিখতে হয় তাও জানি না। সাংবাদিকতা না জানা আমি একজন চান্স বা দৈবক্রমে সম্পাদক, চান্স এডিটর। এই যে এই কইছিলে হারামজাদা কইছিল মতিন, ইত্তাকার আক্রমণে ধূলিসাৎ করে দেওয়া হলো আমাকে। বিচারপতি এম এ মতিন রুলিং দিলেন, আদালত অবমাননার মামলায় সত্য কোনো কৈফিয়ত না, ট্রুথ ইজ নো ডিফেন্স, মানে সত্য এইটা কোনো কৈফিয়ত দিতে পারে না, এটা কইছে এই হারামজাদা। বেঞ্চের বিদ্যুৎপ্রাপ্তক মন্তব্যে হাসির তরে আমার ক্ষীণ কণ্ঠ চাপা পড়ে গেল। চারপাশ থেকে আঘাতের পর আঘাত ঠেকানোর ব্যর্থ চেষ্টায় শেষ পর্যন্ত পরাজিত হতেই হলো। চরম বৈরী পরিবেশে কেবল মনের জোরে টিকে থাকা অসম্ভব বোধ হলো, গভীর হতাশায় নিমজ্জিত হলাম। এই বৈরী আদালত মাহমুদুর রহমানকে 6 মাসের কারাদণ্ড, 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 মাসের জেল এই রায় দেয়। বাংলাদেশের ইতিহাসে এর আগে কাউকে মানহানির মামলায় এইরকম দণ্ড দেওয়া হয়নি। বিচারপতি নামধারী এই মতিন এই অভূতপূর্ব দুষ্কর্মের অন্যতম কারিগর ছিল। আদালত অবমাননা মামলায় 1 লাখ টাকা জরিমানার বিধান আমাদের দেশের আইনে নাই। এই মতিনগং আইনের বাইরে যায় তাকে জেল ছাড়াও নজিরবিহীন ভাবে 1 লাখ টাকা জরিমানার সাজা দিছিল। এর কারণ হিসেবে মতিনগং বলছিল এটা করা হয়েছে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা বলে, যেটা সম্পূর্ণ মিথ্যা। প্রচলিত আইনের সীমানার বাইরে গিয়া কাউকে অতিরিক্ত শাস্তি দেওয়ার ক্ষমতা আদালতের নাই। অথচ প্রধান বিচারপতি হওয়ার ইঁদুর দৌড়ে খুনি হাসিনাকে তোষামত করার অসুস্থ বাসনা থেকে এই কুলাঙ্গার তার সহযোগীরা ডক্টর মাহমুদুর রহমানকে কেবল শুনানি চলাকালে অপমান করে নাই, অন্যায় শাস্তি দেয় নাই, উপরন্ত আইন বহির্ভূতভাবে অতিরিক্ত সাজা দিছে। তো মাহমুদুর রহমানের দোষ কি? মাহমুদুর রহমানের দোষ ছিল একটাই, সেটা হলো উনি একজন সাচ্চা জাতীয়তাবাদী হিসেবে সবসময় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ভারতের সেবাদাসরা তাই তাকে শাস্তি দিতে মরিয়া হয়ে যায় এবং শেষ পর্যন্ত তারা দেশ ছাড়া করে। তার উপরে হামলা হয় আদালতের প্রাঙ্গণে। মতিন আসলে সেই দিল্লি দাস দলের এক প্রধান পান্ডা। নরকের কীট এই বদমাইশ মতিন এখন আসছে বালের গনেরিয়া কমিশন নিয়া। এই গনেরিয়া কমিশন তো বাচ্চা। এই গনেরিয়া কমিশনের দ্বিতীয় পান্ডা হইল খুনি হাসিনা তথা ভারতের অন্যতম শীর্ষ স্পেন্সার সুলতানা কামাল। এর সম্পর্কে আর কিছু বলি না, আপনারা জানেন। এই গণেরিয়া কমিশন এমন সময় গঠন করা হলো যখন গণখুনি হাসিনা মানবতা বিরোধী অপরাধের বিশ্বাসযোগ্য এভিডেন্স পাওয়া গেছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করার ভিত্তি তৈরি হয়েছে এবং অনেকেই কাজ করতেছে।
সিরিয়াস কাজ করতেছে। ইতিমধ্যে আমরা কয়েকজন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে প্রাথমিক আলাপ করছি এবং তাদের পরামর্শ মোতাবেক তথ্য প্রমাণ সংগ্রহ করা শুরু করছি। আমি নিজে আপনাদের অনুরোধ করছি তথ্য প্রমাণ পাঠাতে, অন্যরাও করছেন। এই গণেরিয়া কমিশন প্রবাসী বাংলাদেশীদের এই উদ্যোগ নস্যাৎ করার জন্যই গঠন করা হয়েছে। আমরা শুনলাম না এত গুরুত্বপূর্ণ উদ্যোগ না হইতেছে, প্রকাশ্যে কোনো আলোচনা হইল না, হঠাৎ করে সুলতানা কামাল আর ফটকা মতিন হাজির হইল এই কমিশন নিয়ে। ছাত্রদের উপরে সীমাহীন বর্বর আক্রমণের 2 সপ্তাহে কিন্তু তাদের কোনো আওয়াজ পাওয়া যায় নাই। কোথায় ছিল তারা যখন খুনি হাসিনার বাহিনীরা ছাত্রদের ভিনদেশী হানাদারদের মতো হামলা কইরা খুন জখম করতেছিল, ব্লকরেড করতেছিল? তারা এই বালের কমিশনটার নাম দিল জাতীয় কমিশন। জাতির সাথে কথাবার্তা নাই, জাতি জানতেও পারলো না, কিন্তু জাতির নামে কমিশন হয়ে গেল। কি চমৎকার কথা, একেবারে খুনি হাসিনার দামি নির্বাচনের মতো। আমরা খুব ভালো করে বুঝি যে এই দামি গণেরিয়া কমিশনের আসল মতলব হইল এর মাধ্যমে খুনি হাসিনা আর তার নেতৃত্বে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায় চাপাইয়া দিবে অন্যের উপরে। আমরা এই কমিশনের বিভিন্ন পদে যাদের নাম দেওয়া হয়েছে তাদের আহ্বান জানাই তারা যেন এই দুষ্ট উদ্যোগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেন, না হইলে গণদুশ্মন হিসেবে বিবেচিত হবেন। তারা যদি প্রকৃতই বাংলাদেশের চলমান মানবতা বিরোধী অপরাধের তদন্তে পজিটিভ ভূমিকা রাখতে চান, তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দেওয়ার যে প্রক্রিয়া প্রবাসীরা ইতিমধ্যে শুরু করছেন, সেই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানাই। এটা নিয়ে আমি আপনাদের বিস্তারিত জানাবো, কারা এটা করতেছে, কিভাবে হচ্ছে, এটা আমরা জানাবো খুব শীঘ্রই, সম্ভবত এর পরের এপিসোডে আমি জানাবো। এবং কাজ কিভাবে আগাচ্ছে, কিভাবে আমরা কাজটা করব, সেটাও আমরা জানাবো। এই গণকমিশনকে বলতেছি যে গণকমিশনে মতিন আর সুলতানা কামাল আছে, সেটা আমাদের কাছে গণেরিয়া কমিশন। এর মধ্যে অনেক ভালো মানুষ আছেন, আমি অনেককেই ব্যক্তিগতভাবে চিনি। আপনাদেরকে আমি আহ্বান জানাবো এই কমিশন থেকে নিজেদের নাম প্রত্যাহার করেন, অথবা এই 2 জনকে পাছায় লাথি দিয়ে বের করে দেন। এদের সাথে নিয়ে কাম শুরু করলে আমি কিন্তু পাছার চামড়া লাল করে দেবো সবারই। সরি কর টাইম পাইবেন না কেউ, আমি চিনি বা না চিনি, যতই ভালো মানুষ হন না কেন। আমার ক্ষুদ্র ভাতার ভগিনীদের কইলে গণেরিয়া কমিশন একদম পশ্চাতে হামদায় দিবে। এর মধ্যে আমরা আবার দেখতে পেলাম আর একটা কাহিনী, কিচ্ছা। কিসে কিচ্ছা? সোহেল তাজ হঠাৎ করে উদয় হয়েছেন। একদিন এত বিকট গোলাগুলির মধ্যে নাকে তেল দিয়ে ঘুমাইতেছিলেন, বডি বিল্ডিং করতেছিলেন। বালের বডি বিল্ডিং করো, শেখ সেলিম পার্কিনসনের রোগী, শালা কথা কইতে মাথা কাঁপে হাত কাঁপে। সে মিয়া তোমার থাবড়ায় আর তুমি বডি নিয়ে থাবড়া খাইয়া ঠাসি খাইয়া অভিমানে মন্ত্রিত্ব ছেড়ে দাও। ওই তো তোমার পৌরুষ, এখন জায়গায় উঠে পৌরুষ জায়গায় উঠছে, তাই না? সোজা চলে গেলা ভাতের হোটেলের আরুণের কাছে, না নাস্তা খেতে না। সে গেল তার হঠাৎ জাগ্রত বিবেকের তাড়নায় আন্দোলনের 6 জন সমন্বয়কদের খোঁজ নিতে। নিজের সম্মানের খোঁজ নাই, আরেকজনের খোঁজ নিতে গেছে। আচ্ছা সোহেল তাজ, বুঝলাম আপনার বিবেক আছে, কিন্তু আপনি কি বুদ্ধিও হারাই ফেলছেন? এককালে তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, এই হারুন ফারুনদের বসের বস ছিলেন। আপনি কি জানেন না যে হারুন চলে খুনি হাসিনার নির্দেশে? আপনি কেন তাহলে হারুনের কাছে যাবেন? আপনি তো যাবেন খুনি হাসিনার কাছে। অন্তত পক্ষে আপনার বোন, যিনি দামি নির্বাচনে এমপি হয়ে এখন খুনি হাসিনার একজন প্রতিমন্ত্রী, সেই অর্থে তার অপকর্মের দোষর। আপনি তো তার কাছে যাইতে পারতেন, আপনার বোনের কাছে না। আপনি গেলেন হারুনের ভাতের হোটেলে। মানে আপনি কি বাংলাদেশের মানুষের বেকুব ভাবছেন? হ্যাঁ, আপনি তো মিয়া প্রকৃত অপরাধী হাসিনাকে তার অপরাধ কর্মের দায় থেকে আলাদা করার জন্য হারুনের ওখানে গেছিলেন। আমি যদি বলি হারুনকে ফাঁসিতে গেছিলেন, তাহলে কি ভুল হবে? আর সেই সাথে আপনার তুলনামূলক ক্লিন ইমেজ ব্যবহার করে জনগণকে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন যে আমি পরিবারের সবাই খারাপ না, আমি পরিবারের সব কটা যাওরা, 2 জেনারেশনের খানদানি যাওরা, আপনি সহ। খামাকা টাইম নষ্ট করেন না। আপনার নিজের বোন যখন খুনি হাসিনার দোষর, তখন আপনি তো নিজেকে আওয়ামী লীগের হিউম্যান ফেস হিসেবে বিশ্বাসযোগ্য ভাবে উপস্থাপিত করতে পারবেন না। বরং পাবলিক বুঝা যাবে যে আপনি হইতেছেন ভারতীয় বি টিমের একটি ইম্পর্টেন্ট পার্ট। আপনার বাপও তাই ছিল। যাই হোক, ওটা নিয়ে আর আমরা কিছু বলতে চাই না। আপনি কি বুঝতে পারতেছেন যে খুনি হাসিনার দিন শেষ নাকি এখন আপনি ঘুমন্ত? আমরা ডাইনিকে টেনে নামাবই, আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় তাকে তুলে ছাড়বই। আপনারা তাকে কিছুতেই বাঁচাইতে পারবেন না। এই ডাইনির পতনের সাথে সাথে ভাসানী সোহরাওয়ার্দীর হাতে গড়া ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের রাজনৈতিক অপমৃত্যু ঘটবে, যেটা হয়েছিল মুসলিম লীগের ভাগ্যে। একই সাথে এদেশের উপর ভারতের সীমাহীন আধিপত্যের ইতি ঘটবে। আপনি আমেরিকায় তো ভালোই ছিলেন, ওইখানে ফিরে যান। খামোকা কেন হারুন ফারুনদের অফিসে ঘোরাঘুরি করে জুতার তলা ক্ষয় করবেন? জনগণের সন্দেহ আর দুর্নাম কমাবেন। আপনি গালি খাবেন, আপনার বাপ মরা বাপও গালি খাবে, যাকে আমরা গালি দিতে চাই না আর কি। তবে যাওয়ার আগে আপনি একটা কাজ করতে পারেন, কিন্তু আপনার ভারতীয় বন্ধুদের এই কথাগুলো বুঝায় বলেন, এতে ওদেরই মঙ্গল। এইবার এক শহীদের গল্প দিয়ে শেষ করি। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। এই ভিডিওটি থেকে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।